সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 4টি ছোট গল্প। প্রথম গল্প কৃপণ। এই গল্পটি প্রথমবার সানডে সাসপেন্সে প্রচারিত হয়েছিল 18ই নভেম্বর 2012 সালে চিলড্রেন্স ডে উপলক্ষে। শুরু হচ্ছে কৃপণ। কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে, তবে জুতো সেলাই যে করেন এটা সবাই জানে। আর করেন মুচির পয়সা বাঁচাতে। তবে আরও একটা কারণ আছে। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল, এটা তো জুতো নয়, জুতোর ভূত, ফেলে দিন গে। বাস্তবিকই জুতো এতই ছেঁড়া আর তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না। কিন্তু কদম্ববাবু দমলেন না। একটা গুণ ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে। জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে। জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুতোরের কাজ, ছুরি কাঁচি ধার দেওয়া, শিল কাটানো, ফুটো কলসি ঝালাই করা, ছোটখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন। এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয়, বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে। বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার। কিন্তু কদম্ববাবু নির্বিকার। পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায়। তার বাড়িতে ঝি চাকর নেই, জমাদার আসে না, নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ বা ছেলে মেয়েরাও করে নেয়। ছোট ছেলে বায়না ধরল, ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হয়ে গেল। ঘুড়িটা উড়ল না বটে, কিন্তু কদম্ববাবুর পয়সা তো বেঁচে গেল। এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। 4 মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো। সস্তা ফুটো ছাতায় জল আটকালো না। কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল। একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে এক গাল হেসে বলল, এই যে শ্যামবাবু এসে গেছেন, তাহলে আসুন আসুন, ভেতরে আসুন। কদম্ববাবু তটস্থ হয়ে বললেন, আমি তো শ্যামবাবু নই। না হলে বা শুনছে কে? কর্তাবাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে, দেরি হলে কুরুক্ষেত্তর করবেন। এই কি রঙ্গ রসিকতার সময়? আসুন আসুন। কদম্ববাবু সভয়ে বললেন, আমি তো দাবা খেলতে জানি না। লোকটা আর সহ্য করতে পারল না। কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল, আচ্ছা লোক যা হোক, আপনি রসিক লোক তা আমরা সবাই জানি। তা বলে কি সবসময় রসিকতা করতে হয়? ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি এর আগে কখনো ঢোকেননি। আরে যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায়। মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে, এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ববাবুর আর রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন। এই 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 মার্বেল পাথরের কত দাম? ওই দেয়াল ঘড়ির কত দাম? ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বলল, শ্যামবাবু, এই ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন? আপনার সেই দামি জাপানি ছাতা কাটার কি হলো? কদম্ববাবু শুধু হতভম্বের মতো বললেন,
যা পানি ছাতা। লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন? ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ সপ করছিল। কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে, কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল, সেই সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার? তার বদলে এ কি? কদম্ববাবু কৃপণ বটে, কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ। সাধারণ কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ। তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক। কিন্তু কদম্ববাবু তাদের মতো নন, তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি। এমনকি তিনি যে শ্যামবাবু নন এই কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন, বর্ষাকাল বলে নাগরা জোড়া পড়িনি। লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল, যার দেড়শো জোড়া জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে, এটা কি ভাবা যায়? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন, এ যে কলি শেষ হয়ে এলো। কদম্ববাবু এ কথা শুনে সভয় আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন। পরনে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা ছিটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না। যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটি হঠাৎ বলে উঠল, না, আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু। তা ভালো, বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছা যায় না? নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা, পরনে ছোট ধুতি হয় কি করে? কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন, বললেন, ঠিক ধরেছেন বটে। হল ঘরের পর দরদালান। আহা, দরদালানেরও কি শ্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল অয়েল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট। এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু। তা শুনেছেন, টাকার কতখানি অপচয় যেতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেড বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে, দেয়ালগিরি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয় কমপক্ষে। না, কদম্ববাবু আর ভাবতে পারলেন না। লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কর্তা বাবু, আজ আপনাকে দেখে মজা পাবেন। যা একখান ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ। কদম্ববাবু করে অপ্রতিভ হাসি হাসলেন। সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না। আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন। রাজদরবারের মতো বিশাল ঘর, রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে। আর যেদিকে তাকান সেদিকেই রূপো, রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বলল, হলো কি শ্যামবাবুর? এ বাড়ি আপনার অচেনা? রূপমহলে দাঁড়িয়ে থাকলেই চলবে? কর্তা বাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়লেন। আসুন তাড়াতাড়ি। সোনা মহল্লা! শোনা মাত্রই কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো। আরে রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে। কিং খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল, যান, ঢুকে পড়ুন। কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন। কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লার সবকিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটাই অবধি সোনার সুতোর কাজ। সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড় লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে আরে তাই তো জানা ছিল না কদম্ববাবুর। তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন
তার দিকে নজরই পড়েনি তার। হঠাৎ একটা গমগমে গলা কানে এলো। এই যে শ্যামাকান্ত, এসো এসো। কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন। চমকানোর আরো ছিল, কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয়, প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো। একধারে সোনার ঘুঁটি, অন্য ধারে রূপোর। প্রত্যেকটি ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো। বসো, আরে বসো এ শ্যামাকান্ত। আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা? এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন। কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত। মানে মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার। তা তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদম্ববাবু আমতা আমতা করে বললেন। আমি গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন? কর্তাবাবু ঘর কাঁপিয়ে অট্ট হাসি হেসে বললেন, গরিবই বটে, বছরে যার 20 লাখ টাকা আয়, সে আবার কেমন গরিব? আগে আপনার তুলনায় আমি আর কি বলুন। কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন, সে কথাটা অবশ্য সত্যি শ্যামবাবু। আমার মেলা টাকা, এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার উপর ঘেন্না? কদম্ববাবুর মুখটা হাঁ হয়ে গেল। কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। তা কি করলুম জানো? 10 লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম। শুধু কি তাই, ছাদে উঠে মোহর ছুঁড়ে কাক তাড়ালুম। তাতে মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000টা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামাল দিলেন। লোকটা বলে কি? কর্তাবাবু বললেন, এসো চাল দাও। তা তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই। তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 আনায় ফুটপাথ থেকে কেনা। তবু কদম্ববাবু উপায় অন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তোর উল্টো দিকে। কিন্তু চাল? দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু। চোখ বুজে একটা ঘুঁটি এগিয়ে দিলেন কদম্ববাবু। কর্তাবাবু বললেন, সাবাস। কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময় বলে উঠলেন, এ কি, তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে? এ কি কাণ্ড, আমি যে মাত। তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলেন। সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখে অন্ধকার দেখতে লাগলেন। ভয়ে চোখও বুজে ফেললেন। যখন চোখ মেলে তাকালেন তখন কদম্ববাবু হাঁ। কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি আর দেয়ালগিরি, কোথায় আসবাবপত্র? এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি। চারদিকে চুনবালি খসে ডাঁই হয়ে আছে, চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! তারপর ছুটতে লাগলেন। সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে? মেঝে পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলে আছে,
দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে। কদম্ববাবু পরিকি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের রাস্তায় পৌঁছলেন। দরজাটা অক্ষত আছে। কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাচকা টান মারতে সেটি খুলে গেল। কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন। বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতো নেই, ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথাও একটা পড়ে আছে। কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর ভাবতে লাগলেন, সত্যি তো টাকা বাঁচিয়ে হবেটা কি? শেষে তো ওই ভূতের বাড়ি। বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন। দিন তো একটা ভালো ছাতা, দিন তো একটা ভালো বিদেশি ছাতা। জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন। মনটা বেশ ভালো হয়ে গেল তার। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কৃপণ। পরের গল্প টেলিফোনে। এই গল্পটি সানডে সাসপেন্সে আপনি শুনেছিলেন সেপ্টেম্বর 2016 সালে। টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতা নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, করতে পারল না। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণ কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নাম্বার ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে এক মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার। বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরো বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতেই রাজি হননি। দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল। 6491। তারপরেই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নাম্বার ডায়াল করতে রিং বাজল এবং ওপাশ থেকে একজন লোক ফোনও ধরল। হ্যালো। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব হচ্ছে কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সবাই দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নাম্বার ডায়াল করল।
এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3 বার রিং বাজতেই কি যেন ফোনটা উঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো উপাস থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার। আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল। তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল ঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, 6491 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতা টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন অমায়িক কণ্ঠস্বর বলল, হ্যালো, হ্যাঁ স্যার, টেলিফোন এক্সচেঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই স্যার, লাইন তো চালুই আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকমটা হয়, জানেনই তো। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইনটা ঠিক আছে। বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নাম্বারটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির উপর টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার ভেতর। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে। তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুবই ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সভয় টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা উচিত হবে কি? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইন পাওয়া গেল একবারেই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। তিন চার দিন
আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক। দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। তখন হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে ফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। This is the day. This is the day. This is the day. সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হ্যালো This হ্যালো is the কে? day. হোয়াট ডাজ দিস This মিন? is the হ্যালো day. আনসার মি। This is the day. অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, This is the day. হ্যালো 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 is the day. হোয়াট ডাজ দিস মিন? হ্যালো This is আনসার the মি। day. প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালো দিল, কাকুতি মিনতি করলো, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে যেতে লাগলো, This is the day. This is the day. This is the day. এপ্রিলের কলকাতা এমনিতেই গরম। ফোনে চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ, 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব এই দিনটার? আজ তো চমৎকার একটা দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মন্টু সিং সারখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সারখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলা হাই টি, তারপর গান বাজনাও হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সারখেরিয়ার বাগানবাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল হচ্ছে। গলফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ, এক কাপ কফি খেয়ে নিয়ে। সারখেরিয়ার খামারের পাশেই গলফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গলফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল, This is the day. একটা ক্লিক করে শব্দও হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপর এক জোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসলো তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারাদিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের।
ঘটনাটার কথা সে কারোর কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোনটা বেজে উঠল। সভয়ে টেলিফোন ধরল প্রদীপ। হ্যালো। ওপাশ থেকে একটা ভরাট গলা তার নাম্বারটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল, এই নাম্বার তো? হ্যাঁ, আপনি কে? আমি গুরুপু। আপনি কে? আমার নাম প্রদীপ রায়। ও হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। স্যার খেরিয়া 1,24,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার, ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। স্যার খেরিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলছেন। আজ কেউ একটা আমাকে খুন করার চেষ্টা করেছিল। এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এবার প্রদীপ চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে, বুঝলেন? গুরুপু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটে যে থাকে সে খুবই ফ্রেন্ডলি, বন্ধু ভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না। তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল। শুনছিলেন টেলিফোনে। পরের গল্প কৌটোর ভূত। গল্প পাঠে শ্রীকান্ত আচার্য। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথমবার প্রচারিত হয় 16ই নভেম্বর 2014 সালে। জয়তিলকবাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন, তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম। মাঠ ঘাট, খাল বিল, বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপ খোপ, জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত ওই দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশুনোর চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন। আত্মীয় নন, এই মাঝে মাঝে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে কোথায় যেন আবার উধাও হয়ে যেতেন। কিন্তু যে কয়েকটা দিন থাকতেন, বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় একটু মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো মেটে, হাঁটু গড়ন আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মেশে পোশাক, শীতে একটা মোটা চাদর। সর্বদাই একটা বড় মোচকা থাকতো সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন, মানে যা পান তাই কেনেন, মানে যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন আর হই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম,
দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, খুব ভালো, তারপর বেঁচে দাও। জয়তিলক কাঁচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দের? না বাবু, ও সব আমি পড়ি না, ওই স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের, খদ্দের মানে গাহেক। গায়ক? না বাবু, ওই গান বাজলে আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও, ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেলল। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন, আচ্ছা 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 দেখাচ্ছি দেখাচ্ছি। কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয়, বা ওই আম শুকিয়ে আমসি হয়, তেমনি আর কি, একটা বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয়, জয়তিলকবাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন, না হে না, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক, সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার। তার তখন শেষ অবস্থা, ওই মুখে জল দেবারও লোক নেই। সেই সময়টায় আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তখন তার ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে, আর নিয়ে হবেই বা কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলকবাবু বললেন, মরার সময় কিন্তু মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করল। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম। উপুর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, মানে এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো আর বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। আমি বললাম, তা জাগাবি কি করে? বিশু বললে, আগুনে দিলেই জাগবে, ছেঁকার মতো তো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললাম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিল। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরে হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল, চোখ দুখানা কটমাট করছে। ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচটকে পড়ে গেলুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে।
চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো। তারপর হাসতে হাসতে আম বাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলো। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, ওপারে ভূত। এই তারা হি হি করে হাসে, তো এই তারা মাছ চুরি করে খায়। এই ঝি চাকরদের ভয় দেখায়, সে কি ভীষণ উপদ্রব। ভূতের দাপটে সকলে তটস্থ। জয়তিলক বাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু আঠা কাটি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয়, কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না। দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5টা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। শুনছিলেন কৌটোর ভূত। পরের গল্প ঢেকুর। গল্প পাঠে শ্রীকান্ত আচার্য। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথমবার প্রচারিত হয় 16ই নভেম্বর 2014 সালে। প্রায় 14 পুরুষের বসত বাড়িটা দারুব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। একে তো বড় বাড়ি কেনার খদ্দের নেই, তার উপর যদি বা খদ্দের জোটে, তারা ভালো দাম দিতে চায় না। বলে, এই অজপাড়া গায়ে ও বাড়ি কিনে হবেটা কি? কথাটা সত্যি। তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর। এই বাড়িতে দারুব্রহ্মের যে ঊর্ধ্বতন 14 পুরুষ বাস করতেন, তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা। তখনকার আস্তাবল, দ্বাদশ শিবের মন্দির, পদ্মদিঘি, দেওয়ানি আম, দেওয়ানি খাস, নহবতখানা, শীষমহল সবই এখনো ভগ্নদশায় আছে। ফটকের দুধারে মরচে পড়া দুটো কামান। এতদিনে খদ্দের পাওয়া গেছে। দারুব্রহ্মের অবস্থা খুবই খারাপ। এবেলা ভাত জুটলে ও বেলা খুদও জুটতে চায় না। নিজে বিয়ে করেনি, বাপের একমাত্র সন্তান। বাপ গত হয়েছেন, সুতরাং বুড়ি মা আর তার দুমুঠো জুটে যাওয়ার কথা, কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড নিষ্কর্ম আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে। তারা দিন রাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয়। মাত্র 25 বছর বয়সী দারুব্রহ্মের চুল পাকতে লেগেছে, আশা ভরসা গেছে। বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন, কিন্তু মেয়ের বাপ এই হাড় হাবাতের হাতে মেয়ে দিতে রাজি নন। অপমানটা খুব লেগেছে দারুব্রহ্মের। বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত। 1050 টাকা পেলে মায়ে বই কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে। শেষবার 14 পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারুব্রহ্ম। ঊর্ধ্বতন 6ষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি। একটা মশা সেবার তার নাকে হুল ফোটানো রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন, কিন্তু তোপদার এসে খবর দিল কামানের মশলা নেই। সত্যব্রহ্ম তখন বললেন, কচ পারোয়া নেই, বন্ধ কানো। শোনা যায় কমসে কম 100 গুলি চালানোর পর মশাটা বাস্তবিক মরেছিল। এখনো দরবার ঘরের দেওয়ালে সেই সব গুলির জখম রয়েছে। দারুব্রহ্ম সেগুলোর উপর হাত বুলিয়ে 1, 2, 3টে দীর্ঘশ্বাস ছেড়ে ফেললেন। ঊর্ধ্বতন 9ম পুরুষ পূর্ণব্রহ্মের খুব শিকারের শখ ছিল। তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না। খুব আমোদে অলস লোক। দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে জ্বর আসত। তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন। সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকত।
তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন, আর বাঘটা লুটিয়ে পড়ত। অবশ্য সবাই জানতো বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি, আর বাঘটা ছিল পোষা। সেই এক বাঘই কত বাঘের মরণ মরেছে। দোতলায় উঠে দারুব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে। দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে। ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন পালোয়ান। 2 হাতে 2 মণ ওজনের 2টো মুগুর ঘুরিয়ে রোজ 2 বেলা ব্যায়াম করতেন। সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা। দারুব্রহ্ম মায়াভরে সে দুটোকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইলে কিছুক্ষণ। 3 তলার সব ঘর বহুকাল হলো তালাবন্ধ। ছাদ ফেটেছে, জানলার শিক নেই, বাদুক চামচিকের বাসা, যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাঁই করে রাখা। শেষবারের মতো সবকিছু দেখে নেওয়ার জন্য দারুব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল। কাঠের সিন্দুক, দেয়াল আলমারি, ভাঙা ঝাড় লণ্ঠন, পুরনো নাগরা, ভাঙা খাট, কত কি চারিদিকে ছড়ানো। কাঠের সিন্দুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম, আর এটা সেটা ভাবছিল। এমন সময় হাত ফসকে কি যেন একটা মেঝে পড়ে গেল। একটু চমকে উঠল দারুব্রহ্ম। চমকাবারই কথা, জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি, আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোল। দারুব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে, চোখে পড়ল ধোঁয়ার কুণ্ডলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা শুঁটকো লোকের চেহারা নিচ্ছে। কে রে? দারুব্রহ্ম চেঁচিয়ে ওঠে। লোকটা গোটা চারেক হাই তুলে দিয়ে বলে, আমি হচ্ছি প্রদীপের দৈত্য। দারুব্রহ্ম হা বেটা বলে কি? সে বললে, ইয়ার্কের জায়গা পাও? দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো? লোকটা ভয় খেয়ে বলে, সত্যি না, অনেক কেউ ডাকাডাকি করেনি বলে বেশ 1000 বছর একটানা ঘুমিয়ে এই উঠলাম। চুরি টুরি কিছু হয়ে থাকলে কিন্তু আমি জানি না। দারুব্রহ্ম সাহসী বংশের লোক, সহজে ভয় খায় না। তবে সে বুঝল লোকটা গুল দিচ্ছে না। প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। তার বংশের অনেকেরই ওই নানা বিদঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল। সে বললে, বটে, তা তোর কাজটা কি? আবার গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বললে, আর কাজ কি? 1500 বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন। এখন যা করতে বলবেন তাই করতে হবে, কিন্তু আগে থেকেই বলে রাখছি, প্রথমেই কিন্তু শক্ত কাজ দেবেন না। আমার এখনো ঘুমের রেশ কাটেনি, ম্যাচ ম্যাচ করছে। দারুব্রহ্ম বুঝল এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে, তবে ফাঁকি মারার তাল করছে। সে বলল, বাপু হে, অত রোয়াব দেখালে কি চলে? বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছ, খবর রাখি। এখন পিছলে চলবে কেন? লোকটা বেজার হয়ে বলে, সে করেছি, কিন্তু বহুকাল অভ্যেস নেই কি না। তাছাড়া ঘুমলে কি হবে, খাওয়া তো আর জোটেনি। 1500 বছর টানা উপোস। শরীরটা দেখুন না, দেখুন কেমন শুকিয়ে গেছে। আমি বরং কিছু খাবার দাবার দিন। তারপর যা বলবেন একটু আর তো করে দেব। দারুব্রহ্ম লোক খারাপ নয়। দৈত্যটা শিরিঙ্গের চেহারা দেখে তারও কষ্ট হলো। বলল, চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কিনা। বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুব্রহ্ম। বাড়ির কেউ লোকটাকে দেখে তেমন গা করলো না, গা করার মতো কিছু নেই। দারুব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো। সব শেষে 1.5 ঘটি জল খেয়ে লোকটা বলে,
এই যা খাওয়ালেন এতে তো একটা ঢেঁকুরও উঠবে না। যাই কি, তা ওবেলা কি রান্না হবে? দারু ব্রহ্মরা শ্বাস ফেলে বললে, একদিন এবারের অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা দিয়ে যেত, সেদিন তো আর নেই। ওবেলা যদি হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটতে পারে। লোকটা মন খারাপ করে বললে, ডাল ভাত? দারু ব্রহ্ম হেসে ফেলে বললে, তুমি তো দেখছি উল্টো কথা বলতে লেগেছে। প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না, তুমি উল্টে চাইতে লাগলে। লোকটা জবাব দিলে না, ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারু ব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায়। দৈত্যটা 4 জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বললে, আমার খোরাকটা একটু বেশি, তা ভরপেট না হলেও ক্ষতি নেই, কিন্তু একটা ঢেঁকুর তো উঠবে। এটা তো একটা ঢেঁকুরও উঠল না। যাই ঘুমাই গিয়ে বলে একটা হাই তুলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সেঁধিয়ে গেল। পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়ে চালের ডোল ফাঁকা হয়ে গেছে। দারু ব্রহ্ম ভাবল, আহা বেচারা, কতকাল খায়নি, একদিন তো ব্যাটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব, কদিন বরং পেট ভরে খাক। দারু ব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে, কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি। একটা তেল কলের অংশীদারিরও সন্ধান পেল। খুঁজে পেতে দেখল পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখত না। ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারু ব্রহ্ম। দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল। প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করলো যে বহুকাল তারা খাজনা বা ফসল দেয়নি। বাবা বাছা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে দারু ব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল। এমন সময় মোড়ল চোখ মুছতে মুছতে এসে বললে, জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে লক্ষ্মী নেই, আপনি যান, আমরা নিজে থেকেই পৌঁছে দেবো যা দেওয়ার। দারু ব্রহ্ম তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রাম রাম করে চলছে। দারু ব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দেওয়া জানাতেই তেল কলের মালিক মূর্ছা গেল, আর মূর্ছা ভেঙে উঠেই বলল, দলিলে দেখছি আপনি 10 আনার মালিক, তবে আমার থাকবে কি? যাকে এসব তো জানা ছিল না, কবেকার কথা সব, এখন একটা বন্দোবস্ত করা যাবে, আপনি যান, আপনি যান। তহসিলদারটাও দারু ব্রহ্মকে হতাশ করল না। প্রজারা বলল, আমরা কি জানি ছাই যে এই জমিরও মালিক আছে, তবে আমরা নিমক হারাম নই, বঞ্চিত করব না। দিন 2 বাদে দারু ব্রহ্ম বাড়িতে ফিরে দেখে 4টে গরুর গাড়ি বোঝাই ধান, 2 কলসি কাঁচা টাকা আর আনাজপাতি, তেল মশলা সব এসেছে। সেদিন দারু ব্রহ্ম বাড়তি 10 জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল, খাও বাপু, পেট ভরে খাও, এ বাড়িতে অতিথির ঢেঁকুর ওঠে না, এই কথা শুনলে আমার পূর্বপুরুষেরা স্বর্গ থেকে অভিশাপ দেবে। তুই উঠল কই? 10 জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বললে, বটে। দারু ব্রহ্ম হাঁ হয়ে গেল। রাত্রিবেলা 20 জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেঁকুর তুলল না। 7 দিনেই 4 গরুর গাড়ির চাল শেষ। বাড়ি শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটার ঢেঁকুর উঠছে না। তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেঁকুর ওঠে, কিন্তু না, উঠল না। ঢেঁকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কয়েকদিনের মধ্যেই ওই শিরিঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি একেবারে ঘটোৎকচের মতো হয়ে উঠল। মুগুরের মতো হাত, পাটাতনের মতো বুক, মূলোর মতো দাঁত, তাল গাছের মতো লম্বা। দারু ব্রহ্মেরও জেদ চেপেছে। তাদের এত বড় রাজবংশ একটা পুচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না, কেমন কথা? এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা 1.5 দিন মেঝে পড়ে থাকতো।
দু চারজন ভোজকে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে, সেই বাড়ির এই অপমান। দারুব্রহ্ম নাওয়া খাওয়া ফুলে আদায় উসুল করতে লাগলো। তেল কলের ভার নিজে নিল, আরো সব নতুন নতুন কারবার খুলতে লাগলো। গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে, বস্তা বস্তা আনাজ, ঘি, দুধ, দই। এসবই একদিন ওই দৈত্যের ওপর দিয়ে উসুল হবে, আগে বেটা ঢেঁকুরটা তো তুলুক। এর মধ্যেই একদিন বাড়িতে খদ্দের এসে হানা দিয়েছিল। তখন দুপুরবেলা দারুব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যটাকে মাত্র খেতে দেখেছে। দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে আর আসেনি। কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুব্রহ্মের। বিক্রির মানেও হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন তো আর অভাবও থাকবে না। খামোকা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন? সেটাই মিস্ত্রি রেখে বাড়িটা মেরামত করাতে লাগলো। সব খরচে উসুল হবে। মৌরসিপাট্টায় আরো কিছু জমি নিল দারুব্রহ্ম। চাষবাস বাড়িয়ে ফেললো। কারবারগুলো বেশ ফেঁপে ফুলে চলছে। গোশালায় গরু, হাস্তাবলে ঘোড়া, বাড়ির সামনে জুড়ি গাড়ি। শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো, তাতে ফুল ফুটলো। বাড়িটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো। এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোর করে বললে, আমার মেয়েটিকে নিলে ধন্য হই। তা তিনি হলেন। নহবতখানায় সানাই বাজল। দারুব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে 7 গাঁয়ের লোককে খাওয়াল। কিন্তু 7 গাঁয়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্য কিন্তু ঢেঁকুর তুলল না। তবে বলল, খিদেটা এবারে একটু কমেছে, পেটের জ্বলুনিটা তেমন নেই, বলে ফের ঘুমোতে চলে গেল। নতুন বউয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল দারুব্রহ্মের। বলতে নেই সে এখন লাখপতি, একটা দৈত্যের পেট ভরাতে পারবে না। পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। মাসখানেক বাদে সে 100 গাঁয়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকল। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে। আচমন করে একটু ভাত মেখে মুখে দিয়েছে কি দেয়নি, অমনি একটা বাজ পড়ার আওয়াজে আঁতকে উঠল সবাই। ঘড় ঘড়াত, ঘড় ঘড়াত, ঘড় ঘড়াত, পর 3 বার। অমনি চারিদিকে হু হু হুল্লোড়, ঠেলাঠেলি পড়ে গেল। বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো। তুলেছে, তুলেছে, দৈত্য ঢেকুর তুলেছে। মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আছিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারুব্রহ্ম তাকে ধরল। এই যে বাবু, এই দিনটারই অপেক্ষা করছিলাম। বলি, ঢেকুর তো তুললে, তো কাজকর্ম তো কিছু করতে হয়। দৈত্যটা অবাক হয়ে চেয়ে বলল, আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক, কিন্তু কাজটার বাকি রেখেছেন কি? লোকে আমাকে পেলেই গাড়ি চায়, বাড়ি চায়, ধন দৌলত চায়। আমি দিও, কিন্তু আপনার যা দেখছি এর ওপরেও আমাকে কিছু করতে হবে নাকি? দারুব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি, এখন দেখল বাস্তবিকই তার যা আছে তার ওপর আরো কিছু চাওয়ার মানেও হয় না। সে মাথা চুলকে বললে, তা বটে, তবে কি না। দৈত্যটা করুণ মুখ করে বললে, যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর ওঠে, বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই। তা ঝোটমোট আমাকে আর খাটাবেন কেন? 1500 বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চালাতে দিন। শরীরটা বড় ম্যাচ করছে। দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বললে, তাই হোক। দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। দারুব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্দুকে ভরে রাখল।
সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 4টি ছোট গল্প, কৃপণ, টেলিফোনে, কৌটোর ভূত এবং ঢেকুর। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1935 সালের 2রা নভেম্বর। তিনি এই যুগের একজন অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যিক। বড়দের এবং ছোটদের মনোজগতে তার অবাধ বিচরণ। বড়দের জন্য তার লেখা দূরবীন, ঘুণ পোকা, যাও পাখি উল্লেখযোগ্য। ছোটদের জন্য লেখা মনোজদের অদ্ভুত বাড়ি অত্যন্ত জনপ্রিয়। তার বহু উপন্যাস থেকে ছবি তৈরি হয়েছে, যেমন পাতাল ঘর, হীরের আংটি, গোসাই বাগানের ভূত ইত্যাদি। গল্প পাঠে শ্রীকান্ত আচার্য, মীর, দীপ, সঙ্গে মুস্কান, সুস্মিতা, ইমরান, অগ্নি এবং মির্চি টিমের সদস্যরা। টেলিফোনে গল্পটির পরিচালনা রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। সহযোগিতায় সোমক। প্রচার অলঙ্করণ অভিপ্রত সরকার। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।